সুপ্রিয় দর্শক মণ্ডলী, হাতিল আজকের সংবাদপত্রে আপনাদের স্বাগত জানাচ্ছি সবাইকে। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন কালের কণ্ঠের সম্পাদক হাসান হাফিজ। স্বাগত হাসান হাফিজ আপনাকে স্টুডিওতে। শিরোনামটা দেখে নিচ্ছি। আপনি জানেন দুটো শিরোনাম, একটা হচ্ছে বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম, আগে সংস্কার নাকি নির্বাচন, আর বছরে ব্যয় ৬,০০০ কোটি টাকা ভারতে বাংলাদেশি রোগীদের চিকিৎসা। মানবজমিন যুবমূল্য পীড়া, ভোটের খবর জানার আগ্রহ, বিদায় কবি, কালের কণ্ঠ পূর্ণাঙ্গ তালিকা নিয়ে অনিশ্চয়তা, অল্প লিখে গল্প হওয়া কবি, বাংলা কবিতার কিংবদন্তির বিদায়। কালবেলা এনসিটিভির শ্বেতপত্রে দুর্নীতি ধামাচাপা, বায়ু দূষণে বিপর্যস্ত ঢাকা, ছিটানোর পানীয় নেই। দেশ রূপান্তর ৮৬ খসড়া আইন কফিনে শক্তির জানালা খুলেছিলেন তারা। সময়ের আলো টানা পড়েন দূরত্ব, প্রেম ও দ্রোহের কবি অজানার ডাকে। খবরের কাগজ আলবদরদের নৃশংসতায় অনেকেই চলে গেলেন, চ্যালেঞ্জে বিদেশি বিনিয়োগ। ইনকিলাব, মূল্যস্ফীতিতে নাবিশ্বাস, রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ বানাবেন না। দিনকাল শহীদ বুদ্ধিজীবী দিবস আজ, মানবাধিকার লঙ্ঘন করেছিল আওয়ামী লীগ, মার্কিন সন্ত্রাসবাদ প্রতিবেদন। আলোকিত বাংলাদেশ, ইতিহাসের কলঙ্কজনক অধ্যায়, শীতে জবুতবু সারা দেশ। করতোয়া উত্তর পশ্চিমাঞ্চলে শৈত্য প্রবাহ, চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে যুক্তরাষ্ট্র। টিবিএস স্যাটারডে, ইম্পোর্ট ভ্যালু ড্রপস ইন 0.1% ডিউটি গুডস মার্কিং ডিক্লাইন ইন ট্রেড বেসড মানি লন্ডারিং। The Financial Express, a big factory blaze leaves Taka 80 billion, tire market for grapes. আজ 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। এই দিবসের আপনি জানেন যে এই দিবসে আমাদের দেশের অনেক বুদ্ধিজীবীকে হত্যা করা হয়েছিল। সেটাই আমরা প্রতি বছর 14 ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস হিসাবে স্মরণ করে থাকি। আপনি কীভাবে দেখছেন? শহীদ বুদ্ধিজীবী দিবস আমাদের স্বাধীনতার উষালগ্নে কিন্তু তাদেরকে হত্যা করা হয়েছিল, একটা জাতিকে বুদ্ধিবৃত্তিক শূন্যতা তৈরি করার জন্যে, একটা সুদূর প্রসারী নীল নকশার পাকিস্তানি হানাদার বাহিনীর। তো তাদেরকে আমরা স্মরণ করতে হবে আমাদের অবশ্যই। তারা আলোকবর্তিকা হয়ে আমাদের পথ দেখিয়ে যাবেন। ৭১-এর উপরেই তো আমাদের দেশটা দাঁড়িয়ে আছে। তো মুক্তিযুদ্ধের ঠিক আগে আগে আমাদের কৃতি সন্তানদেরকে হত্যা করা হয়েছিল, বেছে বেছে হত্যা করা হয়েছিল। সেই ষড়যন্ত্র এখনও চলমান আছে, আমাদেরকে সচেতন থাকতে হবে, সেই শিক্ষাটা নিতে হবে এই দিবসে। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে বাংলা সাহিত্যের এক অসাধারণ কবি হেলাল হাফিজ আমাদের মধ্যে নেই। হেলাল হাফিজ আমাদের এই সমসাময়িককালে এত জনপ্রিয়তা পেয়েছিলেন কবিতা লেখে, এটা এক নজিরবিহীন ঘটনা বলতে পারেন। আমার সৌভাগ্য হয়েছিল পূর্ব দেশে একসঙ্গে কাজ করার। স্মৃতিতে এখনও ভাসে। খেলা পাগল মানুষ, মোহামেডানের সাপোর্টার ছিলেন, আমরা একসাথে বসে ঢাকা স্টেডিয়ামে খেলা দেখতাম। যাই হোক, হেলাল হাফিজকে আপনি কীভাবে দেখেছেন? আপনার সঙ্গে যেরকম ঘনিষ্ঠ, আমিও ওনার অত্যন্ত স্নেহভাজন, সুতরাং এটা আমার জন্য খুব বেদনাদায়ক দিন আজকে। গুছিয়ে কথা বলা অসম্ভব না। আর আমাদের, আপনি জানেন যে জাতীয় প্রেস ক্লাবের উনি একজন সিনিয়র সদস্য ছিলেন, সত্যিকারের সেকেন্ড হোম ওনার ছিল। জীবনের বহু অংশ উনি জাতীয় প্রেস ক্লাবে কাটিয়েছেন। তো এবং শেষ দিকে অবশ্য উনি যে যাতায়াত করতে পারতেন না প্রেস ক্লাবে, কারণ অনেক রোগ তাকে কাবু করে ফেলেছিল। গ্লুকোমা, ডায়াবেটিস, কিডনির রোগ, স্নায়ু দুর্বল্য, নিঃসঙ্গ জীবনে যা হয় আর কি। মানুষ কথা বলার লোক যদি না পায় তাহলে কিন্তু মানসিকভাবে কিন্তু মানুষের বাঁচার ইচ্ছাটা নষ্ট হয়ে যায়। উনি বলেছিলেন আমাকে যে আমার ভেতরে সব কিছু ঝাঁঝরা হয়ে গেছে, আমি যে কোনো সময় চলে যাব আর কি। এটা বেশ আগেই বলেছিলেন। নিঃসঙ্গ সন্ন্যাস জীবন উনি বেছে নিয়েছিলেন, অকৃতদার ছিলেন। তো সেই এক অভিমান, আত্মপীড়নের একটা জীবন উনি বেছে নিয়েছিলেন। সেটার জন্য পরে উনি অনুতপ্তও হয়েছিলেন যে সঙ্গী সাথী একজন দরকার, কিন্তু ততদিনে কিন্তু সেটা টাইম সময় শেষ হয়ে গেছে। সেই হোক, আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি। বাংলা কবিতা তার কাছে ঋণী থাকবে। আমাদের উত্তর প্রজন্ম এবং তার কবিতা আমাদেরকে প্রেরণা যোগাবে,
বিদ্রোহে, প্রেমে, মানবিক মূল্যবোধ গড়ে তোলার ক্ষেত্রে অবশ্যই তার অল্প লিখলেও সেগুলি কিন্তু আমাদের একটা বড় সম্পদ আমাদের সাহিত্যের জন্য। ধন্যবাদ। আমি এবার অন্য প্রসঙ্গে আসি। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম হচ্ছে আগে সংস্কার নাকি নির্বাচন, আপনি কি দেখছেন? এটা ডিম আগে না মুরগি আগের মতো অবস্থা, তাই না? আসলে নির্বাচন তো হতেই হবে, মানে যত তাড়াতাড়ি সম্ভব। যত দেরি হবে তত কিন্তু নানান ধরনের সমস্যা দেখা দিবে। আমরা দেখতে পাচ্ছি যে অন্তর্বর্তী সরকার কিন্তু যতটা প্রত্যাশিত আমরা সাফল্য আশা করেছিলাম তাদের কাছ থেকে, সেটা আমরা পাইনি। আইন শৃঙ্খলা পরিস্থিতি বলেন, সবচেয়ে বড় কথা হলো দ্রব্যমূল্য। মানুষকে কেন বলতে হবে যে আগে আমরা ভালো ছিলাম? এইটা এই সিন্ডিকেটকে ফেস করা, আইন শৃঙ্খলা পরিস্থিতিকে কঠোরভাবে দমন করা, সেই ক্ষেত্রে কিন্তু আমরা সেরকম কাঠিন্য দেখতে পাচ্ছি না এই সরকারের কাছ থেকে। সেটা যত তাড়াতাড়ি নিশ্চিত হবে, 4 মাস হয়ে গেছে তাদের, ফলে এখন কিন্তু হানিমুন পিরিয়ড ইজ ওভার বলতে পারি। তো এখন তাদের সেই কাজটা করে দেখাতে হবে যে হ্যাঁ তারা যোগ্য। এবং নির্বাচনের কথাটাও কিন্তু জোরাসোরে উচ্চারিত হচ্ছে, অলরেডি এই চাপটা ঘনীভূত হচ্ছে। সেটা সংস্কারগুলি যেরকম গতিতে এগোনোর কথা, সামগ্রিকভাবে সেই গতিটা নেই। কয়েকটা ঠিকঠাক হয়েছে, আশা করা যায় সেগুলি 1-2 মাসের মধ্যে আমরা রিপোর্ট পাবো, কিন্তু অনেকগুলি তো সেইভাবে গঠিতই হয়নি। হলেও 2-1টা মিটিং মাত্র হয়েছে। এটা তো সংস্কার একটা লম্বা প্রক্রিয়া এবং ধারাবাহিক প্রক্রিয়া। ফলে এটা যদি অনন্তকাল চলতে থাকে, 4 বছর ধরে তো সংস্কার চলতে পারে না। সংস্কার একটা মোটামুটি ভিত্তির উপরে দাঁড়াবে, তারপরে নির্বাচনী রোডম্যাপ একটা ঘোষণা করতে হবে, নির্বাচন দিতে হবে যত তাড়াতাড়ি সম্ভব, হয়তো 1 বছরের মধ্যে কিংবা তারও আগে। বিএনপি তো তার আগেই দাবি করেছে। না, কিন্তু এই যে সিন্ডিকেটের কথা বললেন, সিন্ডিকেট ভাঙতে পারে না কেন? ভাঙতে পারে না সেটা আওয়ামী লীগের যে এত দিন ধরে যারা বেনিফিশিয়ারি, তারা স্তরে স্তরে, পুলিশে আপনি জানেন পুলিশ প্রধান বলেছেন যে 80 থেকে 90 হাজার পুলিশকে বাদ দিতে হবে। সেটা তো সম্ভব না, তারা রেকটিফাইডও হচ্ছে না। আপনি দেখবেন যে আওয়ামী লীগ কিন্তু এখনো পর্যন্ত অনুশোচনা করেনি, অনুতাপ করেনি, তারা যে ভুল করেছে সেটা কিন্তু তারা এখনো পর্যন্ত স্বীকার করেনি। এবং আমাদের পাশের দেশও ষড়যন্ত্রে লিপ্ত আছে, পরিষ্কার কথা, এটা খোলামেলা বলতে হবে। তাদের এতদিনে কানে হয়তো একটু পানি যাচ্ছে, তারা এসে বলে গেছে যে হ্যাঁ কোনো ব্যক্তির অবস্থান সুসম্পর্কে বাধা হয়ে দাঁড়াবে না। তো এই বোধটা তাদের কেন 3 মাস আগে কেন হয়নি? এখন যেহেতু ইন্ডিয়ার ভেতরে প্রচণ্ড চাপ সৃষ্টি হয়েছে, ব্যবসায়ীরা চাপ সৃষ্টি করেছে, ডাক্তাররা চাপ সৃষ্টি করেছে, কারণ আমরা ক্ষতিগ্রস্ত একলা তো হব না, তারাও ক্ষতিগ্রস্ত হবে। আপনি জানেন যে মহারাষ্ট্রে যত পেঁয়াজ উৎপন্ন হয়, নাসিক বলে একটা জায়গা আছে সেখানকার পেঁয়াজ যদি রপ্তানি করা না হয়, তাহলে কৃষকরা আন্দোলন করে, রাস্তায় নেমে যায়, যে আন্দোলন করে রপ্তানির জন্যে। তো এই অবস্থায় গরু নিয়ে যেই সব ষড়যন্ত্র হয়েছে আমাদের দেশের সঙ্গে, কত মানুষকে প্রাণ দিতে হয়েছে সীমান্তে। তো গরুতে আমরা স্বনির্ভর হয়েছি না, আলুতে আমরা পারবো, পেঁয়াজ। আর ভারত থেকে তো আমরা বিনা পয়সা জিনিস আনি না, আমরা কিনে আনবো, অন্য দেশের থেকে আনবো, তাই না? পরিস্থিতি আমাদের সেইভাবে বাধ্য করলে ধাক্কা খেয়েছি আমরা, এখন অবশ্যই স্বনির্ভর হব। সেই শিক্ষাটা আমাদের নিতে হবে এখান থেকে। কিন্তু মানুষ তো চায় এই মুহূর্তেই একটা সলিউশন, অর্থাৎ মানুষ তো আর পারছে না। সেটা তো আমি বললাম যে নিত্যপণ্যের যেই একটা মূল্যস্ফীতি যে ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছে গেছে, রক্ষা যে আমাদের প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা সেটা রিজার্ভটাকে ঠিকঠাক রেখেছেন, কিন্তু আমরা ঋণ শোধ করতে করতে তো যান শেষ হয়ে যাচ্ছে, তাই না? আপনার আদানি নানান চক্রান্ত করছে, চাপ দিচ্ছে। এত উচ্চ মূল্যে একটা অসম চুক্তি করা হয়েছে, এবং সেই সব গ্লানি মুছতে তো সময় লাগবে একটু। 15 বছরেরও বেশি সময় ধরে এগুলি তো 4 মাসে দূর করা সম্ভব না। সরকার সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছে, রাজনৈতিক দলগুলো চেষ্টা করে যাচ্ছে। আশা করি আমরা এই পরিস্থিতি, এই সংকট আমরা কাটিয়ে উঠতে পারবো, আমি আশাবাদী। ইনকিলাব বলছে যে মূল্যস্ফীতিতে না বিশ্বাস। হ্যাঁ, মূল্যস্ফীতি গভর্নর বলেছে বাংলাদেশ ব্যাংকের যে 1 বছর সময় লাগতে পারে মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে নামিয়ে আনার জন্য। কিন্তু এই সরকার তো আবার এটাও বলছে যে আমরা টাকা ছাপিয়ে এটা সমাধান করছি না। নানান সংকট আছে, এবং IMF এর, বিশ্ব ব্যাংকের চাপ আছে, আপনি জানেন। তারা কিন্তু ভর্তুকি তুলে ফেলতে বলছে, নানান চাপ দিচ্ছে আমাদেরকে, যেগুলি আমাদের জন্য সমস্যা হয়ে দাঁড়াবে। আপনি সারেরও সংকট হচ্ছে নানান ক্ষেত্রে, তাই না? আকাল হচ্ছে, সব দিকে চাপের মধ্যে আছে এই সরকার, এটা সত্য কথা। এই যে বিদেশি আমি শিরোনামগুলোই যা দেখছিলাম, যে চ্যালেঞ্জে বিদেশি বিনিয়োগ তো হবে না। আপনার একটা রাজনৈতিক স্থিতিশীলতা তারা চাইবে, তাই না? একটা রাজনৈতিক সরকার চাইবে। এই সরকার তো খুবই সাময়িক একটা, তাই না? সরকার একটা অন্তর্বর্তী সরকার একটা নির্বাচন দেবে, সুষ্ঠু, গ্রহণযোগ্য, সবার ভোটাধিকার নিশ্চিত হবে, এরকম একটা স্বচ্ছ প্রক্রিয়ায়
সবার অংশগ্রহণের ভিত্তিতে একটা নির্বাচন হবে, তখন একটা রাজনৈতিক সরকার আসবে, তখন বিনিয়োগের পরিস্থিতিটা উন্নতি হবে। জাতীয় ঐক্যের কথা বলছেন সবাই, একবার এই মানে বিশেষ করে ভারতের প্রশ্নে একবার জাতীয় ঐক্যের একটা ডাক দেওয়া হয়েছিল এবং সব দল অংশ নিয়েছিল। তো এর পরবর্তী কোনো কিছু আমরা দেখছি না, কোনো আলামতি ফলো আপ সেরকম আমরা দেখতে পাচ্ছি না, কিছুই দেখতে পাচ্ছি না। এটার কারণ কি? এটার কারণ পরস্পরের অবিশ্বাস আছে, তাই না? সোজা কথা। কিন্তু জাতীয় ঐক্যটা তো খুব দরকার। কোনো কোনো ইস্যুতে তো আপনি ভারতে দেখবেন, পাকিস্তানে দেখবেন, কোনো কোনো জাতীয় ইস্যুতে কিন্তু তারা ক্ষুদ্র স্বার্থের ঊর্ধ্বে উঠতে পারে। আমাদের রাজনৈতিক দলগুলির দেউলিয়াপনা আছে, এটা সত্যি কথা যদি বলি। তো সেই তাদেরকেও সংস্কারটা করতে হবে, তাদের নিজেদের মাইন্ডসেটটা চেঞ্জ করতে হবে। ছাত্র জনতার যে সর্বপ্লাবী যে অভ্যুত্থান হয়েছে, সেটার স্পিরিটটা কি ছিল, সেই ভাষাটা তো পড়তে হবে রাজনৈতিক দলকে। যদি পড়তে ব্যর্থ হয় তাহলে তারা আবার আস্থা করে নিক্ষিপ্ত হবে, সেটাই বাস্তবতা। এই মুহূর্তে চ্যালেঞ্জ কি? এই মুহূর্তে বড় চ্যালেঞ্জ হচ্ছে দ্রব্যমূল্যই বলবো। ভারতেরটা তো অনেকখানি বরফ গলতে শুরু করেছে, মানে ভারতের পররাষ্ট্র সচিব এসে তো মেসেজ দিয়ে গেছেন। তো সেটা আস্তে আস্তে আমাদের জেলেদের ধরে নিয়ে গেছে, তো এখন ভারত বলছে যে হ্যাঁ তাদেরকে ফেরত দেওয়া হবে। তো এগুলি আমরা আগে এরকম কুইক রিয়াকশন আমরা দেখতাম না, এখন দেখতে পাচ্ছি। যেহেতু বাংলাদেশ শির দ্বারা উঁচু করে দাঁড়াচ্ছে, ফলে তাদেরকে তো বন্ধুত্বটা আমাদের সমতার ভিত্তিতে, ন্যায্যতার ভিত্তিতে, পারস্পরিক সম্মানের ভিত্তিতে হতে হবে। তো একতরফা আগের মতো হবে না। আমরা শুধু দিয়েই যাব, কিছু পাবো না, এটা হতে পারে না, এটা চলতে পারে না। এটা আওয়ামী লীগের নেতৃপতিত স্বৈরাচার শেখ হাসিনা বলেছিল, ভারতকে যা দিয়েছে সারা জীবন তারা মনে রাখবে। সেটা যে সত্যিকার অর্থেই দিয়েছে সেটা এখন প্রমাণিত হচ্ছে। তাকে অন্যায়ভাবে আশ্রয় দিয়ে রাখা হয়েছে এবং সেখান থেকে উস্কানি দেওয়া হচ্ছে। এটা ভারত তো স্পষ্ট বলেছে যে আমরা সেটা ওন করি না। ভারত সরকার তো সেটা ওন করছে না, কিন্তু তারপরেও প্রশ্রয় তো দিয়ে যাচ্ছে। সুতরাং দুই দিকে খেললে তো হবে না, মুখে এক কাজে যদি আমরা সেটা না দেখি তাহলে তো সমস্যা থাকবে। বাংলাদেশ ভারত সম্পর্কটা কেমন হওয়া উচিত? পারস্পরিক শ্রদ্ধাবোধের মাধ্যমে হওয়া উচিত। সেটা আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন, সার্ককে জীবিত আমরা দেখতে চাই, পুনরুজ্জীবনটা চাই। তাহলে আমরা একটা এই অঞ্চলে একটা শান্তি, স্থিতি এবং পারস্পরিক সৌহার্দ্যমূলক একটা পরিবেশ আমরা গড়ে তুলতে পারি। আপনি দেখেন যে ভারত তো সবাইকে শত্রু ভাবাপন্ন করে তুলেছে, তার প্রতিবেশী কারোর সঙ্গেই সম্পর্ক ভালো নয়। বাংলাদেশ একটা ছিল, মানে কেউ কেউ বলতো করদরাজ্য প্রকারান্তরে, কিন্তু সেই পরিস্থিতিও চেঞ্জ হয়েছে। এখন পলিটিক্যাল কেমিস্ট্রিটা চেঞ্জ হয়েছে তো সাবকন্টিনেন্টে। ভারতকেও সেটা বুঝতে হবে। যদি রাজনৈতিক খেলার জন্য যদি মমতা যতই কার্ড খেলুক, মোদি যাই করুক, কিন্তু সেগুলি ভারতেও কিন্তু প্রতিবাদ হচ্ছে। শেখ হাসিনাকে কেন আশ্রয় দেওয়া হয়েছে সেই প্রশ্নগুলি কিন্তু উঠছে। আস্তে আস্তে এটা আরও প্রকটিত হবে। ধন্যবাদ। আপনার কালের কণ্ঠে একটা শিরোনাম দেখছিলাম, শুল্কের 18,000 কোটি টাকা পেট্রোবাংলার পকেটে। এই রিপোর্টটা কি আপনি দেখেছেন? এগুলি তো নানান কিছু এত বেরোচ্ছে যেগুলি মানে ভয়ঙ্কর একটা চিত্র বেরোচ্ছে। 18,000 কোটি টাকা মানে আপনার নানান খাতে যেরকম মেগা প্রকল্প বলেন, নানান কিছু বলেন, ভয়ঙ্কর একটা পরিস্থিতি তৈরি হয়েছে। আপনি দেখেন শিক্ষা বোর্ডের একটা, তারা 8টা বোনাস নেয়, এটা বলে তাদের চলেই আসছে। মানুষের টাকা কেটে, মানুষের, সাধারণ মানুষের এই যে ফি, এইসব গলা কাটা এগুলি আদায় করে নানান কিছু সিন্ডিকেট। কিন্তু শুধু ব্যবসার ক্ষেত্রে না, আপনার বহু ক্ষেত্রে আছে, শিক্ষা ক্ষেত্রে আছে, স্বাস্থ্য ক্ষেত্রে আছে, বিচার বিভাগে আছে, পুলিশে আছে। এগুলি কিন্তু সংস্কার তো আসলে লাগবে। সংস্কার একটা চলমান প্রক্রিয়া। এই সরকার একটা ভিত্তির মধ্যে দাঁড় করাবে, রাজনৈতিক সরকার এসে সেটাকে এগিয়ে নিয়ে যাবে। কিন্তু তারা তো রাজনৈতিক দল আসুক, সেটা কি চাচ্ছেন? সেই আন্তরিকতা তো আমরা ঘাটতি দেখতে পাচ্ছি, কিন্তু ঘাটতি দেখতে পেলে তারা নিজেরাই লুজ করবে। ছাত্ররা তো প্রহরীর মতো আছে, ওয়াচডগ হিসেবে আছে, তারা রাস্তায় এখনো আছে 4 কোটি তরুণ। ফলে এই কারণে কিন্তু ভারত তো ভয় পাচ্ছে আমাদেরকে, এবং রাজনৈতিক দলগুলিকেও তো সেটা হিসাবে নিতে হবে, কগনিজেন্সে নিতে হবে সেটা। মানুষের মধ্যে একটা আতঙ্ক, আসলে আতঙ্কটা কীরকম? যেমন ধরুন ওই যে একটা হেডলাইন দেখলাম, এটা সম্ভবত দেশ রূপান্তরে, আলু তেলের পরে এবার কোনটা দাম বাড়বে, এই নিয়ে আতঙ্ক। সামনে রমজান আসছে, সেটা নিয়ে তো একটা ভয়ঙ্কর একটা পরিস্থিতি হবে। আপনি রেলসি খুলতে পারছে না, তাই না? রিজার্ভ এসে খালি জমা হলে তো হবে না। আপনার মূলধনী যন্ত্রপাতি যদি আমদানি করা না হয়, টাকাটা রোল না করে, তাই না, ঋণ, খেলাপি ঋণ, সেগুলি আদায় করতে পারছে না। বহু সমস্যা আছে। কিন্তু
তারপরে বাজেটের যেই ব্যাপার আছে এগুলো অনেক অন্যায় বরাদ্দ আছে, সেগুলিকে রিভিউ করতে হবে। কাজ তো অনেক এই সরকারের, মানে তারা সরকারেরই তো নাভিশ্বাস উঠে আছে। এই ব্যবসায়ীদের মধ্যেও তো একটা অস্বস্তি আছে। ব্যবসায়ীদেরকে তো আস্থায় নেওয়া হচ্ছে না। ব্যবসায়ীদেরকে যদি আস্থায় না নেওয়া হয় তাহলে কিন্তু সংকট তৈরি হবে। ব্যবসায়ীদেরকে অবশ্যই সবাইকে মিলে এই সংকটটা, রাজনৈতিক দল, ব্যবসায়ী, ছাত্র, পেশাজীবী সবাইকে নিয়ে কিন্তু এই সমস্যাগুলি মোকাবেলা করতে হবে। যে দেশটা আমাদের সবার, আসেন আমরা সবাই মিলে সংকটের রাস্তা খুঁজি এবং সবাই মিলে দায়িত্ব পালন করি, তাহলে কিন্তু এতটা ক্রাইসিস থাকবে না। এই যে মানি লন্ডারিং নিয়ে আমরা কথা বলি, মানি লন্ডার টাকা কি ফেরত আসবে বলে আপনার মনে হয়? খুবই সামান্য পরিমাণে আসবে, এটা আনা সম্ভব না। কারণ এটা এত একটা জটিল প্রক্রিয়া এবং বহু দেশের সঙ্গে তো আমাদের সেরকম চুক্তিও নাই, আন্ডারস্ট্যান্ডিংও সেইভাবে নাই। তো ফলে এটা আমি আশাবাদী না, হয়তো সামান্য পরিমাণে ফিরে আসতে পারে, কিন্তু সেটা এত নেগলিজিবল যে এই ছিটা ফোটা দিয়ে আমাদের এমন কিছু হবে না। কি করণীয়? করণীয় যে ভবিষ্যতে যেন আর এরকম পিলফারেজ না হতে পারে, এরকম পাচার হতে না পারে, সেটার জন্য সব ক্ষেত্রে সতর্কতা এবং রাজনৈতিক দলগুলির সদিচ্ছা এবং অঙ্গীকার এবং তাদেরকে পাহারায় রাখা, যে তারা যেন বেলাইনে যেতে না পারে আগেকার সরকারের মতো, আবার যেন স্বৈরাচার ফিরে না আসে কোনোভাবে। 2 লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেল, আপনি বলছেন যেটা যে এটা আর ফিরে আসবে না, তার মানে না, সেটার বাস্তবতাটা হচ্ছে আসলেও খুব সামান্য পরিমাণ আসবে। তো সেটার জন্য অনেক কাঠখড় পোড়াতে হবে। দেখা যাবে যে সেটা আনার জন্য যে টাকা পয়সা খরচ হচ্ছে সেটা প্রায় সম পরিমাণ কিংবা তারও বেশি। তাহলে পরিস্থিতিটা কি দাঁড়াচ্ছে আসলে? পরিস্থিতিটা আছে এখন, অন্ধকার আছে, আলোর ইশারাও তো আছে। এর মধ্যে তো হতাশ হলে তো চলবে না। আমাদের যেহেতু একটা পরিবর্তন সাধিত হয়েছে, প্রাথমিক বিজয়টা অর্জিত হয়েছে, বড় চ্যালেঞ্জটা সামনে, এটাকে টেকসই করা, এটাকে সংহত করা এবং স্থায়ী রূপ দেওয়া। এবং সেইখানে শুধু 24 জন উপদেষ্টার পক্ষে এটা সম্ভব না। সবগুলি রাজনৈতিক দলের দায়িত্ব আছে। আমি বলি প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব আছে। যার যার ক্ষেত্র থেকে যদি আমরা সততার পরিচয় দিই, সংযমের পরিচয় দিই, ধৈর্যের পরিচয় দিই, দেশপ্রেমের পরিচয় দিই, তাহলে কিন্তু সংকট এত বড় থাকবে না। একটার পর একটা সমস্যা এসছে, আসবে, এর মধ্যে দিয়ে আমাদের পথ চলতে হবে এবং রাস্তা করে নিতে হবে সামনে এগোনো। মানুষ কেন পরিবর্তন চায়? মানুষ পরিবর্তন চায় তো, মানুষ তো ফেড আপ হয়ে গেছে। একটা স্বাধীন দেশে আপনি 53 বছর পরেও আপনি কেন একটা দ্রব্যমূল্য নিয়ে চিন্তা করতে হবে? রাস্তায় সড়কে নিরাপত্তা কেন থাকবে না? আপনার শিক্ষা নিশ্চিত থাকবে না? সব কিছুর ক্ষেত্রে তো একটা হতাশা। একটা স্বাধীন দেশ তো এইভাবে এই কারণে স্বাধীন হয়নি। এত মানুষ প্রাণ দিয়েছে, স্বাধীনতার সময় দিয়েছে। আরও সেই আপনি যদি ধরেন, সেই 52 থেকে শুরু করে যত স্বৈরাচার বিরোধী, মানে প্রতিক্রিয়াশীলতা বিরোধী আন্দোলন হয়েছে, সবগুলিতে প্রাণ ঝরেছে। 24-এর যে গণ অভ্যুত্থান, ছাত্র গণ অভ্যুত্থান, সেখানে প্রাণ ঝরেছে। তো মানুষ কেন প্রাণ দিচ্ছে? মানে একটা স্থিতি, শান্তি, স্বস্তির জন্যে। সেটা আমরা যদি না পাই তাহলে তো এটা ব্যর্থ হয়ে যায়। ফলে বারবার কেন আন্দোলন করতে হবে একটা স্বাধীন দেশে? কেন আমরা তো এখন পরাধীন দেশের শক্তির দ্বারা শাসিত হচ্ছি না, নিজেদের দেশের লোক দ্বারাই শাসিত হচ্ছি। সুতরাং সুশাসনটা নিশ্চিত করতে হবে, গণতান্ত্রিক সংস্কৃতির চর্চাটা নিশ্চিত করতে হবে, পরমত সহিষ্ণুতার যেই চর্চার, যেই সহিষ্ণুতার যে সংস্কৃতি, সেটা গড়ে তুলতে হবে। সেটার আমরা অভাব দেখেছি এবং আমরা চাইব না কোনোভাবে সম্পদ পাচার হোক, লুণ্ঠন হোক, ক্ষমতা কুক্ষিগত করে রাখা হোক। কিয়ামত পর্যন্ত থাকার জন্য যা যা করা দরকার, হত্যা, গুম, নিপীড়ন, লুণ্ঠন, যা যা দেখেছি আমরা, সেগুলি যেন ভবিষ্যতে আমরা না দেখি, এগুলির পুনরাবৃত্তি যেন না হয়, সেটার ব্যাপারে প্রত্যেককেই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আইনের শাসন কতটুকু নিশ্চিত হয়েছে? খুব একটা তো হয়নি। আইনের শাসনে এবং রেকলেস হয়ে গেছে। এবং মানুষের মধ্যে তো আপনি দেখেন, পুলিশ না হয় দোষ করেছে, বুঝলাম, সব পুলিশ তো আর দোষ করেনি, কিন্তু এখন আইন শৃঙ্খলা রক্ষা করতে গিয়ে পুলিশকে হিমশিম খেতে হচ্ছে। ইমেজটা যেহেতু শ্যাটার্ড হয়েছে, ফলে মানুষ কিন্তু মানছে না। মানুষও কিন্তু উশৃঙ্খলতা পরিচয় দিচ্ছে ইন জেনারেল, মানে ব্যতিক্রমের কথা বাদ দিচ্ছি। তো সেই একটা পরিবর্তনের এটা কিন্তু একটা খারাপ দিক, সাইড ইফেক্ট বলতে পারেন। সেইটা যতদিন না পর্যন্ত আমরা রেকটিফাই করতে পারবো, আমরা আমাদের লক্ষ্যের দিকে সুনির্দিষ্টভাবে এগিয়ে যেতে পারবো না। না, কিন্তু এই আপনি যেটা বলছেন যে এখন রেকলেস এই সেই আছে তো, এটা আছে। ট্রাফিক সিস্টেমেও দেখেন আপনি, পুলিশকে মানতে চাচ্ছে না, তো যা ইচ্ছা তাই করে যাচ্ছে, ধমকাচ্ছে পুলিশকে, অন্যায়ভাবে ধমকাচ্ছে। পুলিশও যেহেতু বেরিয়ে আসবেন কিভাবে? বেরিয়ে আসতে হবে, পুলিশকে সেইভাবে গড়ে তুলতে হবে, তাদের পাশে দাঁড়াতে হবে। আমরা মানবিক পুলিশ চাই। শুধু পোশাক বদলালে তো হবে না, কিংবা লোগো বদলালে তো হবে না। আপনার মনের মধ্যে যদি পরিবর্তনটা না আসে, আপনি দেখেন সব জায়গায় অস্থিরতা, অশান্তি, অনিশ্চয়তা,
এই মানে উচ্ছৃঙ্খলতা বেড়ে চলেছে, হত্যা খুনাখুনি বেড়ে চলেছে, হানাহানি বেড়ে চলেছে, সেগুলি একটা সামগ্রিক অস্থিরতার কিন্তু প্রতিফলন। মানে এইটা একটা মনস্তাত্ত্বিক একটা সমস্যা হয়ে যায়। এই ট্রমাটা কাটিয়ে উঠতে হবে। ট্রমাটা কাটিয়ে ওঠার জন্য একটা রাজনৈতিক স্থিতিশীলতা দরকার, একটা গুড গভর্নেন্স দরকার। একটা সুশাসন না হলে কিন্তু এটা আমরা নিশ্চিত করতে পারবো না। তার মানে এই অন্তর্বর্তী সরকারের সামনে তো এই সমস্ত এগুলোই বড় বড় চ্যালেঞ্জ, এগুলি বড় বড় চ্যালেঞ্জ। তারা সেটা সবগুলি সেইভাবে সমানভাবে মোকাবেলা করতে পারছে না। তাদের আন্তরিকতার নিয়ে কেউ প্রশ্ন তুলছে না, কিন্তু তাদের অদক্ষতা আছে, বিচক্ষণতার অভাব আছে, দূরদর্শিতার অভাব আছে কোনো কোনো ক্ষেত্রে। ফলে এই রেজাল্টগুলি হচ্ছে। 4 মাস হয়ে গেছে এখন, এর মধ্যে তো একটা সলিড একটা কিছু একটা স্টেট একটা অবস্থা গড়ে ওঠার কথা ছিল, সেই অবয়বটা তো আমরা এখনো দেখতে পাচ্ছি না। এখনো তারা গঠনমূলক পর্যায়ে আছে, তাই না? সংস্কারের নামে তো কালক্ষেপণ এটাও মানুষ চাইবে না, রাজনৈতিক দলগুলিও চাইবে না। সংস্কারটাকে একটা মোটামুটি পর্যায়ে নিয়ে গিয়ে নির্বাচনী রোডম্যাপটা ঘোষণা করে দিয়ে ভোটার তালিকাটাকে সম্মানজনকভাবে করে একটা সবার ভোটাধিকার নিশ্চিত হয় এরকমটা একটা পরিবেশ তৈরি করে একটা নির্বাচন দিয়ে দিতে পারলে অন্তর্বর্তী সরকার সসম্মানে বিদায় নিতে পারে। সসম্মানে বিদায় নিতে পারে, এটা ভালো কথা বলছেন। আসলে বাংলাদেশের ইতিহাসে যেটা কোশ্চেন হচ্ছে তো তাদের, বাংলাদেশের ইতিহাসে যেটা খুব রেয়ার। তো সেই আপনার কি এই নিয়ে তো কোনো সংশয় নেই, না থাকারই কথা না? হ্যাঁ, সংশয়টা এখন দেখা যাচ্ছে। এখন কিন্তু নানান জনে বলতে শুরু করেছে যে আমরা আন্দোলন করব, মানে এই অন্তর্বর্তী সরকারের দীর্ঘস্থায়িত্বের যে কথা শোনা যাচ্ছে, গুজব আছে যে এটা কেউ কেউ বলেছে আগে সংস্কার হবে তারপরে নির্বাচন হবে। সংস্কার তো ভাই একটা অন্তহীন প্রক্রিয়া। একটা 3 বছর পরে তো একটা সমস্যা হবে, সেটা সংস্কার করতে হবে। এখন এটা আপনি তো একটা পর্যায়ে থামতে হবে তো গিয়ে, তাই না? একটা সার্টেন পিরিয়ডে গিয়ে। তো আশা করছি যে আমরা হয়তো জানুয়ারি ফেব্রুয়ারির দিকে কমিশনের রিপোর্টগুলি সব এসে যাবে। তারপরে স্টেক হোল্ডার যারা আছে রাজনৈতিক দলগুলি, তাদেরকে সঙ্গে নিয়ে তাদেরকে ইনভলভ করে নিতে হবে। না হলে যদি একটা নির্বাচিত সরকার এসে বলে আমি এই সংস্কার মানি না, তখন তো আপনি কিছু করতে পারবেন না। 3 জোটের রূপরেখা যে জন্য বাস্তবায়িত হয় না 90 সালে, আপনি জানেন। ফলে কিন্তু সেই ক্লেদটা রয়ে গেছে, সেই খুঁতটা, সেই বিষ ফল কিন্তু আমরা ভোগ করেছি। তো এইবার যেন সেই ভুলটা না হয়, এই জন্য সবাইকে সচেতন থাকতে হবে, বিশেষ করে রাজনৈতিক দলগুলিকে। সর্বশেষ মিডিয়া কমিশনের কাছে আপনার প্রত্যাশা কি? একটা দায়িত্বশীল একটা তারা গাইডলাইন একটা বার করবেন আশা করি। কারণ মিডিয়ার উপরে তো মানুষের অনাস্থা এসেছে, নানান কারণে এসছে। এটা সেন্সরশিপের কারণে এসছে, আমাদের সেলফ সেন্সরশিপও আছে কিছুটা। মিডিয়ার টুটি টিপে ধরা হয়েছে, কিন্তু এখন আমরা মুক্ত, এখন আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি। কিন্তু তাই বলে তো স্বেচ্ছাচার যেন না হয়, আমাদেরও তো দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। স্বাধীনতা মানেই তো একটা বল্গাহীনভাবে চলাফেরা করাটা উচিত নয়। আমাদের সেই চেষ্টা করতে, মানুষ যদি একটা সুস্থ মিডিয়া না পায় তাহলেই মানুষ ফেসবুকের দিকে ঝুঁকবে এবং গুজবের দিকে, এবং তাতে দেশের জাতির ক্ষতি হবে। কারণ সেটা আনসেন্সর্ড এবং এটা মানে এইটা ক্ষতি করতে পারে খুব অনেক। কিন্তু একটা যদি দায়িত্বশীল মিডিয়া থাকে, প্রিন্ট মিডিয়া বলেন, ইলেকট্রনিক মিডিয়া বলেন, মানুষ সেটার উপরে আস্থা যেন রাখতে পারে যে হ্যাঁ সত্যি খবরটা এখানে পাবো, তাহলে কিন্তু অনেক সংকট দূর হয়ে যাবে। না হলে মানুষ কিন্তু ফেসবুকের দিকে ঝুঁকবে, সোশ্যাল মিডিয়া আরও যা সব প্ল্যাটফর্ম আছে সেগুলিতে একজন একটা কিছু লিখে দিল, এটা কেউ যাচাই বাছাই করবে না, সেটার জন্য ক্ষতি হয়ে যাবে, সহিংসতা আসবে, ক্ষতি হয়ে যাবে দেশের। সেটা যেন না হয়, এই কারণে মিডিয়া কমিশনকে খুব সতর্কতার সঙ্গে, আমি তো বলবো যে এটা অনেক সেন্সিটিভ একটা কমিশন, মানে নির্বাচন কমিশন, পুলিশ কমিশন, বিচার বিভাগের ওগুলির থেকে কিন্তু এটা সবচেয়ে বেশি সেন্সিটিভ। কারণ মিডিয়া অনেক কিছু করতে পারে। মিডিয়া যদি দায়িত্বহীন হয় তাহলে কিন্তু দেশের অনেক বড় সর্বনাশ হয়ে যায়। আমরা সেটা চাইবো না। তারা যেন একটা সুন্দর গাইডলাইন দিতে পারেন, সেটা আমরা প্রত্যাশা করব। অনেক অনেক ধন্যবাদ আপনাকে হাসান হাফিজ, আপনি ভালো থাকবেন। দর্শক মণ্ডলী, আজ রাতের মতো এখানে বিদায় নিচ্ছি। আগামীকাল আবার দেখা হবে। শুভরাত্রি।